স্টেজের মাঝে লাল পোশাকে জিয়া সালসা ডান্সের স্টেপ করে দাঁড়িয়ে আছে। হয়তো অপেক্ষা করছে নিজের পার্টনারের। শুধুমাত্র জিয়া নয়, ওর সাথে আমিও হয়তো অপেক্ষা করছি ওর পার্টনার কি সেটা জানার জন্য। মনটা ভীষণ অস্থির করছে, কিছুতেই ফোকাস করতে পারছি না অন্য বিষয়। হঠাৎই ছেলের সুর ভেসে এলো। আদিত্যই জিয়ার পার্টনার। আদিত্যকে দেখার পরে পা নিজের থেকেই কেন যেন পিছিয়ে গেল। এটাই জানার জন্য মনটা এতটা ব্যাকুল হয়ে উঠেছিল। ভীষণ করে জানতে ইচ্ছা হচ্ছিল, সত্যি কি উনি জিয়ার পার্টনার? ওদের একসাথে নাচ শুরু হলে আমি চোখের জল আড়াল করতে গ্রিন রুমে চলে এলাম। এসে ওয়াশরুমে ঢুকে গেলাম। মন চাইছে এইসব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যায়। কেন সবসময় আমার সাথেই এমন হয়? কষ্টগুলোকে শুধু আমার জন্যই তুলে রেখেছেন ভগবান? পারছি না কিছুতেই, আজ নিজের মনকে মানাতে পারছি না। এই মৌ, কি হয়েছে? তুই এইভাবে চলে এলি কেন? আমি কোনো মতে কান্না চেপে কোয়েলকে উত্তর দিলাম, আরে কিছুই না, চোখে মুখে জল দিতে এসেছিলাম। তুই যা, আমি ঠিক আছি। আচ্ছা। কোয়েল চলে গেলে আমি আরও কিছুক্ষণ বসে রইলাম। চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এলেও চোখের জল থামার নাম নিচ্ছে না আমার। কি হয়েছে তোর বলতো? কাঁদছিস কেন? কোয়েলকে দেখে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ও কাছে আসতেই ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কি হয়েছে বলবি তো? কেন কাঁদছিস? কেউ কিছু বলেছে তোকে? না, বাবা মার কথা খুব মনে পড়ছে। সবার বাড়ির লোক এসেছে, কিন্তু আমার বাড়ির লোক আসতে পারেনি। আসলে আমার সব কম্পিটিশনে আমার বাবা মাই থাকতো, তাই ওদের কথা খুব আমি আর কিছু বলতে পারলাম না। মিথ্যে বলার অজুহাতে কেঁদে মনটা হালকা তো করতেই পারবো। দেখ মৌ, একদম কাঁদবি না। আঙ্কেল আন্টি নেই তো কি হয়েছে? আমি তো আছি নাকি? বান্ধবী না ভেবে বোন ভেবে নে আমায়, তাহলেই তো হলো। কোয়েল আমাকে সোজা করে চোখের জল মুছিয়ে বলল, কারোর ব্যবহারে কষ্ট পাস না। কেউ কারোর জন্য কখনো অপেক্ষা করে না। সময়ের সাথে সাথে সবাই এগিয়ে যায়। যারা অপেক্ষা করে তারা শুধুমাত্র কষ্টই পায়, জানিস তো। অপেক্ষাটা তো তখন সার্থক যখন যার জন্য অপেক্ষা করছিস সেও তোকে পাওয়ার জন্যই অপেক্ষারত। সব কিছুই দুদিক থেকে থাকাটা প্রয়োজন, বুঝলি? কোনো কিছু একতরফা হলে সেটার থেকে কোনো আশা রাখতে নেই। আশা জিনিসটা বড্ড খারাপ, জানিস নিশ্চয়ই। যা, রেডি হয়ে নে ভালোভাবে, এসব নিয়ে আর ভাবিস না। কোয়েল নিজের ফোন নিয়ে চলে গেল আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে। কিন্তু ওর কথায় বুঝতে পারলাম ও আমার মিথ্যেটা ধরে নিয়েছে। কোয়েলের কথাগুলো মাথায় ঘুরতে থাকার ফলে আমি রেডি হতে শুরু করলাম। ঠিকই বলেছে ও, আমার আশা করাটা ঠিক হয়নি। এতে কষ্ট তো শুধু আমিই পাচ্ছি। যার জন্য পাচ্ছি সে তো ভালোই আছে, কোনো ধারণাও নেই তার এ বিষয়ে। তাহলে কেন আমি তার জন্য নিজের সময় নষ্ট করব? আমাকেও এবার নিজের দিকটা বুঝে নিতে হবে। আদিত্য বসার সিটের পাশে সিঁড়িতে দাঁড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে স্টেজের দিকে তাকিয়ে আছে। এমন সময় জিয়া আদিত্যের বাহু এক হাত দিয়ে জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, আদি, আজ আমি খুব হ্যাপি, জানো তো। আজ কতদিন পর তোমার সাথে ডান্স করতে পারলাম, আর এই পারফরমেন্সটার জন্য আমরা একসাথে প্র্যাকটিসও করতে পেরেছি। কথাটা এটা নয় জিয়া, বল এই পারফরমেন্সের জন্য প্র্যাকটিসের বাহানায় তুই আমার কাছাকাছি আসতে পেরেছিস। তুই তো চেয়েছিলিস হিপ হপের নাম দিতে, যাতে আমার আরও ক্লোজ আসতে পারিস, কিন্তু আমার জন্য সেটা হলো না, কি তাই তো? আদিত্যের কথায় জিয়া চুপ করে গেল। আদিত্য নিজের বাহু থেকে জিয়ার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, পারফরমেন্স শেষ, তোর সাথে আমার সম্পর্কও শেষ। তাই আমার কাছে তো দূর, সামনেও আসবি না তুই। তোর বিহেভিয়ারের জন্য আজ তুই আমাকে হারালি জিয়া। বারণ করেছিলাম বাড়াবাড়ি করিস না। কি এমন করেছি আমি? আমি মৌমিতার পার্টনার হিসেবে নাম দিতে চেয়েছিলাম, এটা তুই জানতিস, তাই তুই তাড়াতাড়ি করে আমার সাথে তোর নামটা দিয়ে দিয়েছিস, আর আমায় বলছিস প্রিন্সিপাল ম্যাডাম দিয়েছেন। কি মনে করেছিস তুই আমি কিছু জানি না? তো কেন তুমি মৌমিতার পার্টনার হতে চাইছিলে? কে হয় ওই মেয়েটা তোমার? চিনা নেই, জানা নেই, হুট করেই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসবে? শুধুমাত্র কোয়েলের ফ্রেন্ড দেখে তুমি ওকে হেল্প করতে চাইছিলে, নাকি অন্য কিছু? সেটা তোর জেনে লাভ নেই। ইউ জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। আদিত্য রেগে অন্যদিকে চলে গেল। জিয়া ওখানে দাঁড়িয়ে আদিত্যের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, থ্যাংক গড,
আমি আগে ভাগে তোমার আর আমার নামটা দিয়ে দিয়েছিলাম, নাহলে আজ তুমি ওই খ্যাত 2 দিনের আসা মেয়েটার সাথে পার্টিসিপেট করতে। এক ঢিলে 2 পাখি মেরেছি, ভালোই টেক্কা দিচ্ছিল আমায়। এবার দেখি কার সাথে পার্টিসিপেট করে ফাইনাল রাউন্ডের পার্ট 1-এ। আর রইল বাকি তোমার থেকে দূরে থাকার কথা। হ্যাঁ, সেটা তো ইম্পসিবল। তোমার ইচ্ছাই হোক বা অনিচ্ছায়, তুমি তো আমারই হবে। আমাদের নেক্সট পার্টিসিপেন্ট হলো মৌমিতা ব্যানার্জি। হোস্টের ঘোষণা শেষ হতেই জিয়া মনে মনে হাসল। অন্ধকার হয়ে গেল স্টেজ। সুর ভেসে এলো একটি ইংলিশ গানের। এটা তো হিপ হপ নাচের গান, একা একা নাচবে নাকি? জিয়া মনে মনে কথাটা ভাবতেই দেখতে পেল স্টেজে মৌমিতাকে। মৌমিতা একা স্টেপ করছে, একটা ব্ল্যাক প্যান্ট আর ব্রাউন কালারের রং লাগানো গোল গলা ঢিলে ঢালা টি শার্ট। মৌমিতা একটা দড়ি ধরে টানার মতো স্টেপ করে নিজের দিকে ঝুলে পড়তেই একটা ছেলে এসে মৌমিতাকে ধরে নিল। তারপর একসাথে স্টেপ করা শুরু করলো। ছেলেটি আসতেই হলেই সিটি বেজে উঠল, হাততালি পড়তে লাগলো। মৌমিতা আর ছেলেটার নাচ যথেষ্ট পরিমাণে ক্লোজ, যা আদিত্যের চোখের সামনেই হচ্ছে। আদিত্য মৌমিতার নাচ শুরু হতেই যেখানে ছিল সেখানেই জমে গেছিল। ছেলেটাকে দেখার পরেই আদিত্যের চোয়াল ও হাতের মুঠ শক্ত হয়ে আছে। দাঁতের দাঁত চেপে আদিত্য শুধু বলল, অঙ্কিত। আদিত্য আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ব্যাক স্টেজে চলে গেল। এদিকে জিয়া হাঁ করে মৌমিতা আর অঙ্কিতের নাচ দেখছে। ব্যাক স্টেজে পৌঁছানোর পরেই আদিত্য দেওয়ালে সজোরে একটা ঘুষি মারে, যা দেখতে পেয়েই কোয়েল ছুটে এসে আদিত্যকে আটকায়। আদিত্য রাগের চোখে কোয়েলের দিকে তাকালে কোয়েল ভয় পেলেও নিজেকে শক্ত রাখে। আদিত্যের জানা মতে মাথা ফেটে যাচ্ছে অঙ্কিতের মৌমিতার এতটা কাছে গেছে দেখে। যখনই মৌমিতা যে অঙ্কিত টাচ করেছে তখনই আদিত্যের হাত মুখ শক্ত হয়ে যাচ্ছে। কোয়েল মনে মনে ভাবছে, এই তো দেখে মনে হচ্ছে অঙ্কিত স্টেজ থেকে নামলে ওকে গিলেই খেয়ে ফেলবে। কিন্তু আদিত্যদা এতটা রিয়াক্ট কেন করছে? তখন জিয়ার সাথে আদিত্যকে দেখে মৌ রিয়াক্ট করলো, আর এখন মৌয়ের সাথে অঙ্কিতকে দেখে আদিত্যদা। ব্যাপারটা কি? আমি যা ভাবছি সেটাই সত্যি না তো? কোয়েলের ভাবনা শেষ হওয়ার আগেই মৌমিতার পারফরমেন্স শেষ হয়ে যাওয়ার হাততালির লোল বলে যায়। আর সেই আওয়াজে কোয়েলের ঘোর কাটে। এই রে, এইবার কি হবে? আমি নিচে নেমে আসি অঙ্কিতের সাথে, তখন দেখলাম কোয়েলের সাথে আদিত্য দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ আগে কথা মনে পড়তে আমি অঙ্কিতকে ওনার সামনে দাঁড়াতে দিলাম না। অঙ্কিতের হাত ধরে ওনার সামনে দিয়ে টেনে নিয়ে চলে এলাম। ও আমার সামনে দিয়ে অঙ্কিতের হাত ধরে নিয়ে গেল। এত বড় সাহস! কেন সাহস হবে না ওর? আর এখানে সাহসের কি আছে? ওর ইচ্ছে ও কার হাত ধরবে আর কার না। তুমি এখানে বলার কি আদিত্যদা? তোমার কি অধিকার ওর উপর? এত যখন রাগ, তাহলে জিয়ার সাথে কেন পারফরমেন্স করলে? কোয়েল চলে গেল আর আদিত্য চুপ করে ওখানে দাঁড়িয়ে রইল। কোয়েলও মৌমিতার কাছে গ্রিন রুমে গিয়ে ফাইনাল রাউন্ডের জন্য মৌমিতাকে রেডি করতে লাগলো। অঙ্কিত চলে যাওয়ার পর নেক্সট অর্থাৎ ফাইনাল রাউন্ডের পার্ট 2-তে সব পার্টিসিপেন্টস ব্যালেন্স করবে। জিয়া ফার্স্ট পারফরমেন্স দিতে ওঠে। নাচ যখন প্রায় শেষের দিকে তখনই জিয়া পা মুচকে পড়ে গেল। সবাই বসা থেকে উঠে পড়ল। কয়েকজন জিয়াকে ধরে তুলতে গেলে জিয়া ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারল না। জিয়া আদিত্যের দিকে তাকালে আদিত্য মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। জিয়াকে নিয়ে চলে গেল জাজেসরা ঘোষণা করে যে জিয়া নাচতে পারবে না, তাই এই রাউন্ডের পয়েন্টস সে পাবে না। জিয়া পার্টিসিপেট না করায় আমার নাম ডাকা হলো। ভগবানের দয়ায় আমি আমার নাচটা ভালোভাবেই কমপ্লিট করেছি। এইবার পালা রেজাল্টসের। আমি সহ সব পার্টিসিপেন্টসরা স্টেজের সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমার পাশেই অঙ্কিত আর কোয়েল। সবার প্রথম সেকেন্ড রানার আপ ঘোষণা করা হলো। সেখানে আমার নাম নেই। টেনশন আরও বেড়ে গেল। এরপরই নাম নিল ফার্স্ট রানার আপ জিয়ার। মাই গড, জিয়া ফার্স্ট রানার আপ! কোয়েলের কথা শুনে আমিও ভয় পেয়ে গেলাম। সত্যিই তো, জিয়া ফার্স্ট রানার আপ। অঙ্কিত আমাকে বলল, টেনশন নট, আমাদের কম্পিটিশনের উইনার হলো মৌমিতা ব্যানার্জি। 1 মিনিটের জন্য আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। কোয়েল আমাকে ধাক্কা দিতেই অঙ্কিত আমাকে জড়িয়ে ধরল।
আমার বিস্ময়টা যেন কাটতেই চাইছে না। আমিও অঙ্কিতকে জড়িয়ে ধরলাম, কারণ ও না থাকলে আমি পারতাম না জিততে। অঙ্কিতকে ছেড়ে কোয়েলকে জড়িয়ে ধরার পর কোয়েল আমাকে স্টেজে পাঠালো। আমি ট্রফি নিতেই দেখলাম কোয়েলের পিছনে আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আমি যেন বিশ্বাসই করতে পারছি না যে আমার চোখের সামনে আমার বাবা মা দাঁড়িয়ে। প্রথমত কম্পিটিশন জেতা, আর এখন বাবা মা। অন্যদিকে যে কেউ মৌমিতাকে খুব ভালোভাবে নজরে রাখছে তা মৌমিতা জানেও না। কিছুক্ষণ আগের ঘটনার জন্য কিছুক্ষণ পরে মৌমিতার সাথে কি হতে চলেছে সেটাও কল্পনাও করতে পারবে না। বাবা মা, তোমরা এখানে কি এলে? কিভাবে এলে? কি খবর দিল? কি করে? আমি তো কিছুই। আচ্ছা, আগে তুই শান্ত হয় একটু, তারপর সব বলছি। আমি বসতেই মা বলল, তোর বান্ধবী মহিলা আমাদের আগে দিয়ে ফোন করে জানিয়েছিল। আমরা ভেবেছিলাম আসবো না, তারপর তো বিআই মশাইরা এমনভাবে বললেন যে আমরা না করতে পারলাম না। আমি আমার শ্বশুর শাশুড়ির দিকে তাকালাম। হ্যাঁ, আমার বাবা মার পিছনে তারাও উপস্থিত ছিলেন। তারাও তো আমার বাবা মা। সত্যিই আমি ধন্য এমন আরেকটা বাবা মা পেয়ে। আমি গিয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম, তারপর আস্তে করে বললাম, মা, আপনার ছেলে তো আমাকে পরিচয় দিতে বারণ করেছে। এখন যদি কেউ এসে পড়ে তাহলে কি হবে? আর বাবা মাও তো সবটা জেনে যাবে। চিন্তা করো না, আমরা এখানে থাকতেই পারি, তার কারণ আমাদের ছেলেও পার্টিসিপেট করেছে, তাই কেউ কোনো রকম সন্দেহ করবে না। গ্রিন রুমে সব পার্টিসিপেন্টসের গার্জিয়ান আসতে পারে। আমি আশ্বস্ত হলাম শ্বশুরমশাইয়ের কথা শুনে। একটু পরেই কোয়েল এলো গ্রিন রুমে। তখন আমি আমার বাবা মায়ের সাথেই কথা বলছিলাম। কোয়েল গিয়ে শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে নমস্কার করতে গেলেই ওরা ওকে জড়িয়ে ধরে। তার মানে ওনার বাবা মায়ের সাথেও কোয়েলের আলাপ আছে? হবে নাই বা কেন? এই জন্যই পিছন থেকে কলকাঠিটা নেড়েছে। হচ্ছে তোর, চল হোস্টেলে। আমি মনে মনে কথাটা বলে নিলাম। কোয়েল আমার বাবা মাকে প্রণাম করে কিছুক্ষণ ওদের সাথে কথা বলে বেরিয়ে গেল। কোয়েল বেরোতে না বেরোতেই উনি আসলেন। শ্বশুরমশাই মুখ ফিরিয়ে নিলেও শাশুড়ি মা ওনাকে জড়িয়ে ধরলেন। উনি শ্বশুরমশাইকে ডাকলেন, ড্যাড, কথা বলবে না আজও? উনি শ্বশুরমশাইয়ের হাতটা ধরতেই উনি ওনাকে বুকে টেনে নিলেন। আমিও এটাই চেয়েছিলাম, আমার যেন ওনাদের সম্পর্কে যেন কোনো চির না ধরে। শ্বশুরমশাইকে ছেড়ে বাবার দিকে উনি তাকাতেই আমিও বাবার দিকে তাকালাম। দেখলাম মা বাবা একটু ইতস্তত বোধ করছে। মিথ্যা হাসি দিয়ে কিছু একটা জিজ্ঞেস করবে ওনাকে, তার আগেই উনি এদিকে এগিয়ে গিয়ে বাবা মাকে প্রণাম করেন। কেমন আছেন আপনারা? আসলে আমি এখানে চলে আসার পর আর যোগাযোগ করার সুযোগ হয়নি। না না বাবা, ঠিক আছে, আমরা ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আছি কোনো রকম। কথাটা আমার দিকে তাকিয়ে বলতেই আমি মুখ ফিরিয়ে নিলাম। ওনার তো ভালো থাকার কথা, জিআরসিটা পার্টিসিপেট করেছেন। ও, জিততে পারেননি তাই ভালো নেই। আচ্ছা, তোমরা কথা বলো, আমরা আসছি। বাবা মা, শ্বশুরমশাই, শাশুড়ি মা বেরিয়ে গেলে আমিও পিছন ফিরে ওয়াশরুমে চলে যেতে নিই, কিন্তু পারি না। পিছন থেকে আমার হাত ধরে টেনে আমাকে দেওয়ালে শক্ত করে চেপে ধরলেন উনি। ওনার চোখে চোখ পড়তেই আমি কিছু বলার সাহস পাই না। ওনাকে দেখলে কেউ বলবে না কিছুক্ষণ আগে উনি এত ভালোভাবে কথা বলছিলেন। মুহূর্তেই আমার উপর এত কেন রেগে গেলেন বুঝতে পারছি না। চোখগুলো দেখে মনে হচ্ছে গিলেই ফেলবেন আমাকে। এতক্ষণ নীরব থাকার পর উনি সরব হলেন, বললেন, অঙ্কিতের সাথে পার্টিসিপেট কেন করেছো? আমি কার সাথে পার্টিসিপেট করব না করব সেটা আমার ব্যাপার, তাই না? আচ্ছা, হ্যাঁ, আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও খুব ভালোভাবে, অঙ্কিতের সাথে যেন তোমাকে নেক্সট দিন থেকে না দেখি, তাহলে ফল ভালো হবে না। কথাটা বলে উনি সরে গেলেই আমি বলি, কেন কেন আমি কি আপনার কথা শুনবো? কি হন আপনি আমার? কি অধিকার আপনার আমার উপর? আদিত্য আমার দিকে ফিরলেন। ওনার তাকানো দেখে আমার বুকটা কেঁপে উঠল। এত করুণভাবে কেন তাকাচ্ছেন উনি আমার দিকে? আমি তো ভুল কিছু বলিনি। উনি তো আমাকে প্রথম থেকে দূরে সরিয়ে দিয়েছেন। তাহলে আমি যেন আর পারলাম না নিজের মনের ভিতর আমার প্রশ্নগুলো আটকে রাখতে। ওনার সামনে এগিয়ে জিজ্ঞেস করলাম, আপনি তো দিব্যি অন্য একটা মেয়ের সাথে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছেন, আমি কি কিছু বলেছি তাতে?
সেই মেয়েটা আপনার সামনে আমাকে বারবার অপমান করছে, আমি তাতেও কিছু বলিনি, এমনকি আপনিও কিছু বলেননি, কোনো রকম প্রতিবাদ করেননি, কারণ আপনি আমার স্ত্রী হিসেবে মানেন না, বিয়ের কনসেপ্টটাকেই মানেন না। আপনি যদি জিয়াকে কিছু বলতেন তাহলে ও এরকমটা করার সাহস পেত না। আপনি বলুন, আমি সেটা চাইও না, আমি আপনার কথাটাই মেনে নিয়েছি। না, আমি আপনার কোনো বিষয়ে মাথা ঘামাবো আর না আপনি। তাই আমি কার সাথে কথা বলবো থাকবো সেটা আমার ব্যাপার, আপনি না করার কেউ না। আপনি যদি একটা অন্য মেয়ের সাথে নাচতে পারেন তাহলে আমিও পারি। আপনি যখন চাইলেই আটকাতে পারতেন জিয়ার সাথে পারফরমেন্স, তখন তো আপনি সেটা করেননি। কোনো উত্তর আছে আপনার কাছে? কথা শেষ হতেই অঙ্কিতের আওয়াজ পেলাম পেছন থেকে। অঙ্কিত এগিয়ে এলে আদিত্য আর অঙ্কিত একে অপরের দিকে তাকাই। এরপর আদিত্য আমার দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন। কী রে, এখানে এভাবে দাঁড়িয়েছিস কেন? যা ফ্রেশ হয়ে নে। অঙ্কিতের কথাই ওর দিকে তাকালাম, জিজ্ঞেস করলাম, কিসের এত শত্রুতা ওনার তোর সাথে? উনি বলতে, আদিত্য। ওইসব নিয়ে পরে কথা হবে। কেন, আদিত্য কিছু বলছিল তোকে এ নিয়ে? না, কিন্তু আমি এখনই জানতে চাই। আচ্ছা, তুই আগে ফ্রেশ হয়ে নে, তারপরে আমি তোকে সবটা বলবো। আমি অঙ্কিতের কথা মতো ফ্রেশ হতে চলে গেলাম, আর মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন। এই কোয়েল, কী করবো এখন? কোয়েল নিজের মতো পায়চারি করেই চলেছে। আমি বাধ্য হয়ে উঠে ওকে একটা ঠেলা মেরে বললাম, আরে কী রে, টেনশন হচ্ছে তো নাকি? ওফো, তা আমারও তো টেনশন হচ্ছে নাকি? ভাবতে দে না আমাকে একটু শান্তিতে। কোয়েলের কথা শুনে আমি গিয়ে বসলাম আর ওকে বললাম, এই জন্যই বলেছিলাম আমার নাম দিতে না। এখন দেখ, হিপ হপ বা সালসা করার জন্য আমার পার্টনার প্রয়োজন, যেটা পেয়েছি। আমি কোয়েলের দিকে অবাক হয়ে তাকালাম, ওর চোখে মুখে আনন্দের ছাপ। কাকে পেলি? চল। কোয়েল আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে এলো ভার্সিটির সেই জায়গায় যেখানে আদিত্যরা থাকেন। আমি তো বুঝতেই পারছি না কোয়েল কি চাইছে। আদিত্য দেওয়ালে ঠেলান দিয়ে দাঁড়িয়ে বই পড়ছিলেন। এমন সময় কোয়েল ওনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আদিত্যদা? বল। আদিত্যদা বই থেকে মুখ তুলে কোয়েলের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন একবার। আমি মাথা নিচু করে নিলে উনি আমার কোয়েলের দিকে তাকান, যা আমি আর চোখে দেখতে পেলাম। তুমি কি কম্পিটিশনে কারোর সাথে পার্টিসিপেট করছো? কেন হঠাৎ এই প্রশ্ন? না, আসলে মোয়ের কোনো পার্টনার নেই, তাই তুমি যদি। তা তোর ফ্রেন্ডের পার্টনার দরকার যখন সে কেন কিছু বলছে না? তার নিশ্চয়ই আপত্তি আছে। আমি ওনার কথা শুনে ওনার চোখের দিকে তাকালে আমার মনে পড়ে যায় শেষ দিনের ওনার সাথে করা ব্যবহারের কথাগুলো। আমি কোনো উত্তর না দিয়ে উনি আমার দিকে তাকিয়ে কোয়েলকে বললেন, তোর ফ্রেন্ডের আপত্তি থাকলে আমারও, তোমার কিছু করার নেই আদিত্যদা। আমরা সবাই দেখলাম জিয়া এসে আদিত্যের পাশে দাঁড়ালো, বলল, তুমি আমার সাথে পার্টিসিপেট করছো আদি, প্রিন্সিপাল ম্যাডাম বলেই দিয়েছেন। হোয়াট? ইম্পসিবল। আমাকে না জানিয়ে ম্যাডাম আমার নাম কম্পিটিশনে কিছুতেই দিতে পারেন না, কিন্তু উনি দিয়েছেন। আর তুমিও তো আমার সাথে পার্টিসিপেট করতে চাও, তাই না? আদিত্য চলে গেলেন। কোথায় গেলেন জানি না। আমিও কোয়েলের হাত ধরে ওকে ওখান থেকে নিয়ে চলে এলাম। কি দরকার ছিল তোর ওনার সাথে যাওয়ার, যেখানে তুই জানিস যে জিয়া পার্টিসিপেট করছে? মৌ, আদিত্যদা জিয়া যে পছন্দ করে না, দেখলি না কিভাবে চলে গেল? সব শুধুমাত্র ওর বাবার জন্য। ওর বাবার কথায় ম্যাডাম চলেন, এই জন্য। প্লিজ, আমি এই ব্যাপারে কিছুই শুনতে চাইছি না, বাদ দে, চল এখান থেকে। দাঁড়া, আমার সাথে চল। আবার কোথায়? চল তো। অন্যদিকে ম্যাডাম এবার কিন্তু একটা বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমার অনিচ্ছায় আমি কেন কম্পিটিশনে অন্য একজনের সাথে পার্টিসিপেট করব? আমার যার সাথে ইচ্ছা তার সাথেই আমি পার্টিসিপেট করব, দ্যাটস ফাইনাল। এরকম করো না আদিত্য, তুমি তো জানো আমার হাত পা বাঁধা। উনি আমাদের ভার্সিটির ট্রাস্ট বোর্ডের হেড, আর সিএম এর সাথে ওনার কানেকশনের কথাও তো কারোর অজানা নয়। শুধুমাত্র উনি একজন সফল বিজনেসম্যান, তার জন্যই ওনার এতটা পাওয়ার। আমাকে উপরমহল থেকে প্রেশার দেওয়া হয়েছে আদিত্য, আমার কিছু করার নেই। একটু বোঝার চেষ্টা করো প্লিজ।
ওনাকে তো আমি দেখে নেব, অনেক অহংকার না নিজের পাওয়ারের প্রতি। ওনার দম্ভ যদি আমি না ভেঙেছি তাহলে আমার নামও আদিত্য ব্যানার্জি না। আদিত্য চলে গেলে প্রিন্সিপাল ম্যাডাম বলেন, আমিও তো তাই চাই আদিত্য। তুমি আমাদের ইউনিভার্সিটির একজন ব্রাইট স্টুডেন্ট, পারলে তুমিই পারবে এই কাজটা করতে। এদিকে কি রে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলবি তো? চুপ। কোয়েল আমাকে নিয়ে এলো একটা ছেলেদের দলের সামনে। আমি তো বুঝতে পারছি না এই মেয়েটা কি চাইছে। কোয়েল দাঁড়াতেই ওদের মধ্যে দিয়ে একটা ছেলে কোয়েলকে দেখতে পেলে ওর সামনে চলে এলো। কোয়েল আমার হাত ছেড়ে দিয়ে ছেলেটাকে আলতো করে জড়িয়ে ধরতেই ছেলেটাও জড়িয়ে ধরলো কোয়েলকে। এদিকে আমি তো কিছুই বুঝতে পারছি না। কোয়েল ছেলেটাকে বলল, একটা হেল্প চাই। তোর কথায় তো কোনোদিন ফেললাম না, তুই আবার হেল্পের কথা জিজ্ঞেস করছিস? সাহস তো কম না তোর। কোয়েল লাজুক হেসে ছেলেটিকে নিয়ে সাইডে চলে গেল। আমার বেশ ভালোই লাগলো ছেলেটাকে। কথাবার্তা খারাপ না, কিন্তু কোয়েলের সাথে কি সম্পর্ক? কিছুক্ষণ পর কোয়েল আর ছেলেটি এসে দাঁড়ালো। কোয়েল বলল, ও অঙ্কিত, তোর হিপ হপ ডান্সের পার্টনার। আমি অবাক হয়ে তাকালাম অঙ্কিতের দিকে। ও আমার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে আমি হ্যান্ডশেক করি। এরপর থেকেই কদিনের মধ্যে অঙ্কিতের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ও আদিত্যের বয়সী, দুজনেই MBA করছে, বাট ওকে আপনি বলা বারণ, আর দাদা বলাও। যাই, এবার জানতে হবে শত্রুটা কি, ঠিক কী কারণে। আমি ফ্রেশ হয়ে এলে দেখলাম অঙ্কিত বসে আছে একা হলরুমের সিটে। সবাই চলে গেছে। আমি গিয়ে ওর পাশে বসতেই ও তাকালো আমার দিকে। এরপর থেকেই কদিনের মধ্যেই অঙ্কিতের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আমি গিয়ে ওর পাশে বসতেই ও আমার দিকে তাকালো, আমার হাতটা ধরলো। আমি জিজ্ঞেস করলাম, আপসেট? না। আমি আর আদিত্য ইউনিভার্সিটিতে আসার শুরুতেই ইউনিয়নে যোগ দিয়েছিলাম, কিন্তু যে যার মতো। আদিত্য আর আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না, কিন্তু ইউনিয়নে ঢোকার পর আলাপ ভালোই হয়েছিল, সব ঠিক ছিল। কিন্তু তারপরেই জিয়া আসে ভার্সিটিতে। তোর কিছুদিন আগেই ভর্তি হয়েছিল জিয়া, বলতে পারিস সবার প্রথম। তখনও আদিত্যের সাথে রিলেশন আমার ভালোই ছিল, কিন্তু তারপর কি হলো এমন যে তোমরা একে অপরের থেকে শত্রু হয়ে গেলে? শত্রু ঠিক নয়, আসলে জিয়া আসতে না আসতেই এক প্রকার উৎপাত শুরু করে। ওর যাকে ইচ্ছা তাকেই বিরক্ত করতে থাকে, অপমান করতে থাকে। এটা আমার ঠিক ভালো লাগে না, কারণ জিয়া নিজে ফ্রেশার্সে অন্য একটা ফ্রেশার্সের সাথে এমন ব্যবহার করতে পারে না। ফ্রেশার কি বলছি, ও তো ওর থেকে যারা সিনিয়র তাদের সাথেও এরকম বিহেভ করতো শুধুমাত্র আদিত্য ওনার বয়ফ্রেন্ড, এই জন্য, তাই তো? অঙ্কিত আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল আর বলল, একদিন আমি জিয়াকে কাজটা করতে বারণ করি, বাট ও কথা শোনে না। সে সময় আদিত্য এলে আমি মনে করি আদিত্য আমাকে সাপোর্ট করবে, কিন্তু না, ও বলল তোর এ বিষয়ে কথা না বলাটাই বেটার অঙ্কিত। সেদিন থেকেই আমি ওকে পরিষ্কার জানিয়ে দিই যে আমার গ্রুপ আলাদা আর ওর গ্রুপ আলাদা, ব্যাস। তারপর থেকেই আমাদের মধ্যে আর কথা হয় না। তুমি জানো জিয়ার পরিচয়? হ্যাঁ, বাবার একমাত্র আদরের মেয়ে জিয়া। শুধু টাকা ভালোবাসে, যে ছেলের টাকা আছে সেই ছেলের সাথেই ও আটকে যায়। আর যদি আদিত্যের থেকে কোনো বড়লোক ছেলেকে পায় তাহলে আদিত্যকে ভুলতে 2 মিনিট লাগবে না। আর ওর বাবা আর কদিনের মধ্যেই হয়তো ভার্সিটির ডিরেক্টর হয়ে যাবেন, তাই তো এত বাড়াবাড়ি করে। কেউ ওর কথা না মানলে ও ইচ্ছে মতো স্টেপ নিতে পারে মিথ্যে বলে। আদিত্যের কোনো দোষ নেই, উনি যা করেছেন ঠিকই করেছেন। হোয়াট? তুই এটা বলছিস? আনবিলিভেবল। কী করে এটাকে সাপোর্ট করছিস তুই? আমি অঙ্কিতের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই দিলে একটু আগে, ভেবে দেখো। অঙ্কিত আমার কথা শুনে চুপ করে গেল। একটু ভেবে পরেই ওর মুখে হাসি ফুটে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কোয়েলের সাথে কি করে পরিচয় হলো? তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো? অঙ্কিত চুপ করে গেল আমার প্রশ্নে। হয়তো বলতে চাই না, তাই আমি উঠে চলে আসবো ভাবলাম। ঠিক যেই না উঠতে যাব, অঙ্কিত আমার হাতের ওপর হাত রেখে বলল, আসলে আমরা সবাই এক স্কুলে ছিলাম। আমরা মানে জিয়া, কোয়েল, আদিত্য, আমি আর সবাই হল থেকে
তো কি ভার্সিটি থেকে বেরিয়ে গেছে। আপনারা কখন বেরাবেন সেটা কি বলা যাবে? অঙ্কিতের কথার মাঝখানে পিছন থেকে একটা গলার স্বর পেলাম। পিছন ফিরে তাকাতে দেখলাম আদিত্য আমাদের দিকে এগিয়ে আসছেন। ওনার নজর আমাদের হাতের দিকে। এটা দেখতেই আমি হাত সরিয়ে নিলাম অঙ্কিতের হাতের থেকে। আমরা উঠে দাঁড়ালাম যখন আদিত্য আমাদের সামনে এসে দুহাত পকেটে গুজে দাঁড়ালো। তুই যা, আমরা ঠিক বেরিয়ে যাব। হ্যাঁ আমি জানি তোরা ঠিক বেরিয়ে যাবি, এখানে রাত কাটাবি না। আদিত্য তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। আদিত্য অঙ্কিতের দিকে এক পা এগিয়ে অঙ্কিতকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তো কি বাড়াবাড়ি করছি আমি? অঙ্কিত এগোতেই আমি ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে দু হাত ওদের বুকে রেখে সরিয়ে দিলাম। আদিত্যের দিকে তাকাতেই উনি আমার হাতের দিকে তাকালেন, তাই আমি হাত সরিয়ে অঙ্কিতের দিকে ঘুরে বললাম, রাত হয়ে গেছে অনেক, চলো কথা বাড়িয়ে লাভ নেই। আমি আর চোখে দেখলাম আদিত্যের চোখ মুখ এখনো শক্ত। কি যে হয়েছে আজ আর বুঝতে পারছি না, কেন এরকম ব্যবহার করছেন উনি? আমি এগোতেই অঙ্কিত আমার হাত ধরে বলল, আমি তোমাকে পৌঁছে দেবো হোস্টেল, চলো। কেন যেন বুকটা কেঁপে উঠলো আদিত্যের সামনে অঙ্কিতের হাত ধরে। আমি আস্তে আস্তে আদিত্যের দিকে তাকালে দেখলাম উনি একবার আমার দিকে তাকাচ্ছেন আর একবার আমাদের হাতের দিকে। আমি হাত ছাড়াবো তার আগেই অঙ্কিত আমাকে টেনে নিয়ে যেতে শুরু করলো। আমি যাচ্ছিলাম ঠিকই, কিন্তু সামনের দিকে তাকিয়ে নয়, আদিত্যের দিকে তাকিয়ে। আলাদাই একটা ভয় কাজ করছে, মনে হচ্ছে বাজে কিছু একটা ঘটবে। কেন আদি, কেন কেন এতটা রিয়াক্ট করছিস তুই? তোর তো এতটা রিয়াক্ট করার কথা নয়। তুই তো জীবনে কোনোদিনও কোনো মেয়েকে নিয়ে ভাবিসনি, তাহলে আজ কেন তোর এতটা অস্বস্তি হচ্ছে মৌমিতাকে অন্য একটা ছেলের কাছে দেখে? কেন মনে হচ্ছে মৌমিতাকে টেনে ওই ছেলেটার থেকে দূরে সরিয়ে নিজের কাছে নিয়ে আসতে? ভয় আদি, ভয়। আদি তো নিজের মনে মনে কতটা ভেবেই সজোরে একটা ঘুষি মারল ওর সামনে থাকা সিটের ওপর। মৌমিতা আর অঙ্কিত বেরিয়ে যাওয়ার পর আদিত্য হলেই বসে পড়ে। আদিত্যের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে এই মুহূর্তে। সে বুঝতে পারছে না তার সাথে কেন এমন হচ্ছে। হঠাৎ করে আদিত্য চোখ বুঝতেই কিছুক্ষণ আগে অঙ্কিতের মৌমিতাকে হাত ধরে নিয়ে যাওয়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। আদিত্য ঝট করে চোখ খুলে ফেলল। এই দৃশ্যটা দেখার পর আমার এমন কেন অনুভব হচ্ছে যেন কেউ আমার থেকে আমার অনেক মূল্যবান কিছু কেড়ে নিয়ে যাচ্ছে। কেন? ওই অঙ্কিতকে আমি দেখে নেব। ওর সাহস কী করে হয় আমার বউয়ের দিকে হাত বাড়ানোর? ড্যাম ইট। আদিত্য সিটে একটা ঘুষি মেরে উঠে বেরিয়ে গেল হল থেকে। রাগের মাথায় কী করছে কী বলছে কিছুই জানি না এখন সে। আদিত্যের সারা শরীর যেন জ্বলে যাচ্ছে। এই কেনর উত্তরটি সে খুঁজে পাচ্ছে না। অন্যদিকে রাত 2টো, কিছু ভালো লাগছে না, সারা ঘরে পায়চারি করছি সমানে। ভীষণভাবে একটা অস্বস্তি কাজ করছে আমার মধ্যে। মনে হচ্ছে কোনো একটা ভুল করে ফেলেছি, কিন্তু কী ভুল? আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। পাশে তাকিয়ে দেখলাম কোয়েল ঘুমোচ্ছে। উঠে জানালার কাছে চলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করতে চোখের সামনে আদিত্যের মুখটা ভেসে উঠল যখন অঙ্কিত আমাকে টেনে নিয়ে আসছিল। তার চোখে কোনো কিছু হারানোর কষ্ট, তার জিনিস কেড়ে নেওয়ার রাগ স্পষ্ট ছিল। চোখ খুলে ফেললাম তাড়াতাড়ি। হল থেকে আসার পর থেকে এই দৃশ্যটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। কেন আমার এমন মনে হচ্ছে? উনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেনি না। তাহলে কেন ভেবে রাগ করছেন, অধিকার ফেলাচ্ছেন? কেন ওনার চোখে মুখে কষ্টের ছাপ? মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, মনটা এতটা অস্থির কেন করছে? কেন ওনাকে একটাবার দেখতে ইচ্ছে করছে? আমি আবার আমার বিছানায় গিয়ে বসলাম। চোখের জল আটকাতে পারছি না। আদিত্য, আপনি তো আমার সাথে ফুলসজ্জা রাতে ওরকম ব্যবহারটা নাও করতে পারতেন। যদি অমনটা না করতেন তাহলে আজ হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। কেন আজ এমন ব্যবহার করছেন যাতে আমার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন? কিন্তু এটা তো আর সম্ভব নয়। আপনার ধারণা সেই দিন রাত্রে আমি কতটা পরিমাণ কষ্ট পেয়েছিলাম, আমি তাও আপনাকে মেনে নিতাম যদি আপনি আমাকে ওভাবে বিয়ের পরের দিন একা ফেলে না আসতেন, এখানে এসে আপনাকে জিয়ার সাথে না দেখতাম। চোখের জল মুছে বিছানায় পাশে থাকা টেবিলের ড্রয়ার হাতে নিয়ে
তার থেকে একটা ঘুমের ওষুধ বার করে খেয়ে নিলাম। আর ভাবতে চাই না আমি এসব নিয়ে, মুভ অন করতে চাই। বিছানায় শরীর এলাতেই চোখে ঘুম নেমে এলো। এদিকে সকালে আমি আর কোয়েল ভার্সিটিতে চলে এলাম। ভার্সিটিতে আসতেই সবাই আমাকে কনগ্রাচুলেট করতে থাকে কম্পিটিশান জেতার জন্য। আমি সবাইকে থ্যাংক ইউ বলে কোয়েলের সাথে ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে বেরোতেই অঙ্কিতা আসে। ওর সাথে আমরা গল্প করতে করতে এগোতেই থাকি। গল্প করছি ঠিকই, কিন্তু চোখ দুটো শুধু আদিত্যকে খুঁজছে। অন্যান্য দিনের তো ঠিকই এদিক ওদিক ঘোরাফেরা করে। কোয়েলের সাথে কথা বলতে আসেন, তাহলে আজ কি হলো? কোথায় উনি? কী রে, তুই হঠাৎ চুপ করে গেলি কেন? কোয়েল ধাক্কা মেরে জিজ্ঞেস করতেই আমি হকচকিয়ে বললাম, না কিছু না, এমনি আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? আজকে তো ম্যাডাম হোমওয়ার্কটা দেখে নেবেন, সবাইকে প্রেজেন্ট থাকতে বলেছেন। ও হ্যাঁ চল। ধুর, ভাবলাম একটু ওনাকে খুঁজবো, তা আর হলো না। ইস, আজ ক্লাসটা না থাকলে ভালো হতো। ক্লাসে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে। ম্যাম খাতা দেখছেন আর বকছেন ভুল হওয়ায়। আমার মন চাইছে বেরিয়ে যায়, কিন্তু এখনও তো আমার খাতা দেখা শুরুই করেননি উনি। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে কোয়েল আমাকে ধাক্কা দিতে টের পায় ম্যাম আমার নাম ডেকেছেন। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়াই। এসব কি মমিতা? এটা কিসের কপি তুমি সাবমিট করেছো? কম্পিটিশনে এতটাই মগ্ন ছিলে যে টেরই পাওনি কোন সাবজেক্টের কপি সাবমিট করেছো আমাকে। আবার ক্লাসেও তোমার মন নেই। বাহ, এক্ষুনি বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। আমি আজই কমপ্লেন করবো প্রিন্সিপালের কাছে। ম্যাম আমি তো ঠিকই কপি। শাট আপ, মুখে মুখে একদম তর্ক নয়, বেরিয়ে যাও বলছি। আমি অবাক হয়ে ভাবছি এসব কি করে হলো। আজ চোখে দেখলাম জিয়া হাসছে। বুঝতে বাকি রইল না যে কাজটা কে করেছে। আমি বেরোচ্ছি না দেখে ম্যাম আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরতে যাবেন এমন সময়, এক মিনিট ম্যাডাম। আমরা সবাই দরজার দিকে তাকাতে দেখলাম আদিত্য এক হাতে ভর করে দরজা ধরে দাঁড়িয়ে আছেন। ওনার কপালে গোল করে ব্যান্ডেজ করা। এ কি আদিত্য, তুমি এখানে কি করছো? ম্যাডামের কথা শুনে আদিত্য এগিয়ে আসতে শুরু করে ম্যাডামের দিকে। উনি একটু খুঁড়িয়ে হাঁটছেন দেখে ম্যাডাম জিজ্ঞেস করলেন, এ কি আদিত্য, তোমার এমন অবস্থা কি করে? এই অবস্থা কেন এসেছো তুমি? উনি ম্যাডামের কথায় মুচকি হেসে ডান হাতে একটা কপি ম্যাডামের দিকে এগিয়ে দিয়ে বললেন, ওনার ডান হাতেও ব্যান্ডেজ করা। উনি আমার দিকে তাকালেন, কিন্তু আজ আমি চোখ সরালাম না। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে তাচ্ছিল্য এসে ম্যাডামকে বললেন, আমি চাই না আমার জন্য আর কোনো ক্ষতি হোক কারোর, তাই চলে এসেছি। ম্যাডাম কপিটা হাতে নিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা তো মৌমিতার কপি, তোমার কাছে কি করে গেল? ম্যাডাম, মৌমিতা যখন আপনাকে কপিটা সাবমিট করেছিল তখন এই কপিটাই করেছিল, কিন্তু পরবর্তীকালে ওটা চেঞ্জ করে দেওয়া হয়। সবাই কম্পিটিশন নিয়ে ব্যস্ত ছিল, তাই কারোর চোখে পড়েনি। আমার চোখে ভাগ্যবশত পড়ে গেছিল। কি বলছো এসব? কে করেছে এমন কাজ? আদিত্য ম্যাডামের কথা শুনে একটু পিছিয়ে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, কাজটা যে করেছিস সে এই ক্লাসেই আসিস এখন। আমি চাই সে নিজের মুখে স্বীকার করুক, তাহলে হয়তো শাস্তিটা কম হবে। আর যদি তার নাম আমাকে বলতে হয় তাহলে পরিণাম ভালো হবে না। আদিত্য, এসব কি বলছো তুমি? ম্যাডামের প্রশ্ন শুনে আদিত্য অনেকটাই রেগে উত্তর দিল, ম্যাডাম, অনেকে হয়তো ভুলে গেছে আমি কি করতে পারি। সহ্য করছি বলে যে যা ইচ্ছে তাই করবে সেটা এবার থেকে আর হবে না। তাই আবারও বলছি, শাস্তি কম পেতে চাইলে নিজেই স্বীকার করুক, না হলে। আমি করেছি। আমি অবাক হয়ে গেলাম জিয়াকে দাঁড়াতে দেখে। আমি ভাবিনি জিয়া স্বীকার করে নেবে, কিন্তু এখন আমার চোখ আর মন শুধুমাত্র আদিত্যের দিকেই তাকিয়ে থাকছে। কিছুই বলতে চাইছে, উনি এখনও উত্তর দিলেন না কিভাবে এরকম অবস্থা হলো ওনার। জিয়া উঠে দাঁড়াতেই উনি আমার দিকে তাকিয়ে সামান্য হাসলেন, যাতে আমার বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। আমার কাজ শেষ ম্যাডাম, আমি আসছি। দাঁড়াও, আমিও সাহায্য করছি। তুমি বললে না কি করে হলো এমনটা? না না ম্যাডাম, আমি ঠিক আছি। সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দ্যাটস ইট। কোনো কথা শুনছি না, আমি এগিয়ে দিচ্ছি। ম্যাডাম আদিত্যের দিকে হাত বাড়ালে উনি ম্যাডামের হাতের উপর হাত রেখে একবার আমার দিকে তাকালেন, তারপর জিয়ার দিকে তাকালেন। দরজার কাছে গিয়ে ম্যাডামকে কিছু একটা বলতে লাগলেন। ম্যাডাম, আমার হয়ে শাস্তিটা আপনিই বলে দিন।
কিন্তু আদিত্য কী শাস্তি আমি দেব বলে দাও। আমি ভাবতেও পারছি না ভার্সিটির সবথেকে রাগী ম্যাডাম এই কথাটা বলছেন। বলছি তার কারণ জিয়ার বাবা মোটেও ভালো মানুষ নন, যে কারোর ক্ষতি করে দিতে পারেন উনি। আর কদিনের মধ্যেই ডিরেক্টর হবেন আমাদের ভার্সিটির। এমন শাস্তির দিন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ওনারা কী কথা বলছেন শোনা যাচ্ছে না। আমি শুধু অপেক্ষা করছি কখন ম্যাডাম ছুটি দেবেন, আমি ওনার কাছে যাব। সে কাল রাত থেকে হওয়া অস্বস্তির কারণ বোধহয় এটাই। ওনার ক্ষতি হয়েছে বলেই হয়তো মনটা এতটা অশান্ত হয়ে উঠেছিল। ইস, একটা ফোন করতে পারতাম আমি, কেন যে। সো স্টুডেন্টস, আমি বাকি কপিগুলো নেক্সট ডে চেক করে তোমাদেরকে ফেরত দেব। আজকে আমি নিউ একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি তোমাদের, যেটা তোমাদের করতে হবে না। মানে ঠিক বুঝলাম না ম্যাম। মানে এটাই যে তোমাদের সকলের অ্যাসাইনমেন্ট জিয়া কমপ্লিট করে আনবে, এটা ওর দায়িত্ব বলতে পারো। তা জিয়া, তুমি করে আনবে তো? নাহলে কিন্তু পানিশমেন্ট পেতে হবে। ম্যামের কথা শুনে বুঝলাম এটা নিয়ে আদিত্যের সাথে কথা বলছিলেন উনি। আমার যেন আর তর্স হয়েছে না, বাধ্য হয়ে ম্যামকে উঠে দাঁড়িয়ে বললাম, ম্যাম আমি কি যেতে পারি? আসলে ওনাকে থ্যাংক ইউ বলা হয়নি তাই। অফকোর্স তুমি যেতে পারো, আর হ্যাঁ, আমার ব্যবহারে কিছু মনে করো না। ইটস ওকে ম্যাম। আমি নিজের ব্যাগটা নিয়ে পড়ি কি মরি করে ছুটলাম আদিত্যের কাছে যাব বলে। কিন্তু উনি কোথায়? নিশ্চয়ই ভার্সিটির বাইরের দিকে গেছেন। যেভাবে হাঁটছিলেন তাতে মনে হয় না ভার্সিটির বাইরে যেতে পেরেছেন বলে, তাই আমি আগে পৌঁছে যাব, যদি অন্য দিক দিয়েও যান। যেই ভাবা সেই কাজ, ছুটলাম ভার্সিটির গেটের দিকে। আদিত্য রীতিমতো খোঁড়াচ্ছে। শরীরটা যেন চলছে না, তার পায়ে জোরই পাচ্ছে না এগিয়ে যাওয়ার জন্য। একটু করে হাঁটছে তো একটু করে দাঁড়াচ্ছে। অসহ্য ব্যথা শুরু হয়ে গেছে হেঁটে আসার ফলে। ডক্টর বলেই দিয়েছিল হাঁটাচলা করতে না কয়েকদিন। চোটটা বেশ ভালোই লাগে মাথায় আর পায়ে, কিন্তু মমিতার কথা মনে হতেই ডক্টরের সব কথা সে ভুলে গেছে। শুধু এটাই মনে হয়েছে মমিতাকে হ্যারাস হতে দেবে না, কোনো মতেই না। তাই তো সে কোনো কিছু পরোয়া না করেই ছুটে এসেছে। এসবই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবার পর আদিত্য পা বাড়াতে নিলে খুব পিছন থেকে ধাক্কা মারে। আমি ছুটে আসছিলাম, এমন সময় দেখলাম আদিত্য দাঁড়িয়ে আছেন। আমি ওনার দিকে এগোতে শুরু করলেই দেখলাম একটা ছেলে ওনাকে ধাক্কা মারল, তাই সঙ্গে সঙ্গে ওনার সামনে গিয়ে ওনাকে ধরে নিলাম। আদিত্য, আপনি ঠিক আছেন? ঠিক সময়ে আমি আদিত্যকে না ধরলে উনি পড়েই যেতেন। উনি আমার কথা শুনে আমার দিকে তাকালে দেখলাম মুখটা লাল হয়ে গেছে। উনি সোজা হয়ে দাঁড়ালেন, তাতেও যে কষ্ট হচ্ছে সেটা মুখভঙ্গি দেখে বুঝতে পারলাম। আমি ঠিক আছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার বলার কথা। কী জন্য? তোমার কপিটা ঠিক সময়ে সাবমিট করেছি তার জন্য? না, আমাকে নিয়ে এতটা ভাবার জন্য। আমার কথা শুনে উনি আমার দিকে তাকালেন, আমিও ওনার দিকেই তাকিয়ে রয়েছি। জানি না কেন এই কথাটা আমি বললাম, নিজের আনমনেই বলে ফেলেছি কথাটা, কিন্তু ভুল কিছু বলিনি। আমার জন্য ভাবেন বলেই তো এই অবস্থায় এতটা কষ্ট সহ্য করে আজ এখানে এসেছেন। উনি আমার চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে ইতস্তত করে বললেন, আমি বাড়ি যাচ্ছি, পরে কথা হবে। আদিত্য আমার হাত ছাড়িয়ে নিতে চাইলে আমি আরও শক্ত করে ওনার হাতটা ধরলাম। উনি আমার দিকে সেটা দেখে তাকালে আমি বললাম, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আর ক্ষতি করার লোকের অভাব নেই, বুঝলেন তো? আমি সাহায্য করছি, চলুন। আমার কথার পরিপ্রেক্ষিতে উনি আমার হাতটা শক্ত করে ধরে সামনের দিকে তাকালে আমিও সেদিকেই তাকাই। উনি হেসে বলেন, ক্ষতি করার লোক যতই থাকুক, এভাবে শক্ত করে হাত ধরে থাকার লোক থাকলে কোনো কিছুই কেউ করতে পারবে না। তুমি খুব লাকি যে প্রথম থেকেই ভালো বন্ধু পেয়ে এসেছ। কথাটা উনি সৌভিজ্ঞার দিকে তাকিয়ে কোয়েল আর অঙ্কিতের উদ্দেশ্যে বললেন, তা বুঝতে বাকি রইল না। ওনাকে ধাক্কাটা সৌভিজ্ঞাই মেরেছে। ফ্রেশার্স পার্টিতে আদিত্য যে ব্যবহার করেছিলেন সেটারই হয়তো প্রতিশোধ নিতে চেয়েছিলেন আদিত্যের এই অবস্থার সুযোগ নিয়ে। আমি কথা না বাড়িয়ে আদিত্যকে নিয়ে এগিয়ে যেতে থাকলাম। ভার্সিটির বাইরে আসতেই আদিত্য বললেন, তুমি ক্লাসে চলে যাও, আমি যেতে পারবো, গাড়ি এনেছি। আমি ওনার কথা শুনে অবাক হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার এনেছেন? না, একাই পারবো যেতে, তুমি যাও। আপনার কি মাথায় চোট লেগে মাথা খারাপ হয়ে গেছে? না মানে এই অবস্থায় আপনি নিজে গাড়ি চালিয়ে এসেছেন, আবার এখন নিজে গাড়ি চালিয়ে যাবেন? সত্যি কী যে বলবো আপনাকে সেটাই ভেবে পাচ্ছি না। চুপ, একদম চুপ, চলুন আমার সাথে,
আপনার গাড়ির সামনে। উনি কিছু বলতে গেলে ওনাকে থামিয়ে দিয়ে ওনার গাড়ির সামনে যেতে লাগলাম। যেতে যেতে উনি দাঁড়িয়ে গেলেন হঠাৎ করেই। কি হয়েছে, মাথা ঘুরছে নাকি? কোনো কিছু না বলেই উনি আমার কাঁধের ডান হাত রেখে আমার ডান হাতটা শক্ত করে ধরলে আমিও বাঁ হাত দিয়ে ওনার কোমর ধরে নিলাম। ওনার কানের কাছে বললাম, খুব কষ্ট হচ্ছে? উনি এখনও কিছু বলছেন না, চোখে জল চলে এসেছে আমার ওনার এই অবস্থা দেখে। কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা ওনার গাড়ির কাছে পৌঁছলাম। অনেক হয়েছে মৌমিতা, এবার তুমি ক্লাসে যাও। না আর নয়, অনেক হেল্প করেছো তুমি আমার। আমি চাই না আমার জন্য তোমার আর কোনো ক্ষতি হোক। একটা কথা কি বলো তো, মানুষ নিজের অজান্তে কোনো ভুল করলে সেটাকে ভুল বলে মেনে নেওয়া যায়, আর জেনে শুনে ভুল করলে সেটাকে অন্যায় বলা হয়। আর আদিত্য ব্যানার্জি না কোনোদিন নিজে অন্যায় করেছে আর না কোনো অন্যায় সাপোর্ট করেছে। তুমি চলে যাও। কোয়েল আর তোমার অঙ্কিত খুঁজছে হয়তো তোমায়। আমাকে কোনো কথা বলতে না দিয়ে উনি নিজের কথা শেষ করে গাড়ির ড্রাইভিং সিটে উঠে গেলে আমি বাদ সাধলাম। চুপচাপ এখানে বসুন, বসুন বলছি। আরে কিন্তু কেন? বসতে বলেছি বসবেন, আর একটাও বাড়তি কথা নাই। কি হলো, বসুন। ধমক দিতেই উনি চুপচাপ উঠে বসলেন আর আমি সামান্য হেসে ড্রাইভিং সিটে উঠে বসলাম। সিট বেল্ট লাগিয়ে ওনার দিকে তাকাতেই দেখলাম উনি অবাক হয়ে তাকিয়ে আছেন। চাবিটা দিন। এইভাবে কি দেখছেন? তুমি ড্রাইভিং জানো? কেন, মিডিল ক্লাস মেয়েরা বুঝি ড্রাইভিং জানতে পারে না? ওনার থেকে চাবিটা নিয়ে গাড়ি স্টার্ট দিতেই উনি বললেন, জিয়ার সাথে আমাকে গুলিয়ে ফেলো না। আমি মানুষকে ইম্পর্টেন্স দিই, তার ক্লাসকে নয়। আমি হাসলাম ওনার কথা শুনে, কারণ এটা আমি অনেক আগেই থেকেই জানি উনি জিয়ার মতন নয়। ইনফ্যাক্ট উনি কারোর মতনই নয়, সবার থেকে আলাদা উনি। অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভুলবশত রাগের মাথায় বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। রাগের মাথায় ড্রাইভ করলে অ্যাক্সিডেন্ট আমার হয়। বাট রাগ এতটাই ছিল যে কী করছিলাম কী বলছিলাম কোনো রকম হিতাহিত জ্ঞানই কাজ করছিল না আমার। এত রাগের কারণ? আমার এই প্রশ্নে আদিত্য চুপ করে গেলেন। কিছু একটা ভাবছেন মনে হচ্ছে। সেটাই তো জানি না আমি মৌমিতা, কেন কালকে আমি তোমার সাথে অঙ্কিতকে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি আমি জানি না। শুধু এটুকু জানি তোমার সাথে অঙ্কিতকে সহ্য করাটা আমার পক্ষে সম্ভব নয়। তোমার সাথে অঙ্কিতের কথা বলা ওর টোনার হাতে ধরাতেই আমি রেগে গেছিলাম। আমি মনে মনে হাসলাম ওনার কথা শুনে। কালকে থেকে যে অস্বস্তিটা মনে হচ্ছিল তা ওনার সাথে থাকার ফলে চলে গেছে, তা ভালোভাবেই বুঝতে পারছি। দেখতে দেখতে ওনার বাড়ির সামনে এসে পড়লাম। ওনাকে নামতে বারণ করে আমি নিজে নেমে ওনাকে নামতে সাহায্য করলাম। কিছুক্ষণের আগের মতোই ওনার ডান হাত নিজের কাঁধের উপর নিয়ে এক হাতে ওনার কোমর জড়িয়ে ধরে আরেক হাতে ওনার বাম হাত শক্ত করে ধরলাম। হরি কাকা, ওনার রুমটা খুলে দাও তো। হরি কাকা আসতেই হরি কাকাকে বলে দিয়ে আস্তে আস্তে ওনাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম। সিঁড়ি দিয়ে অনেক ধীরে ধীরে উঠলাম ওনাকে নিয়ে। প্রচুর কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে, বোঝাই যাচ্ছে। না জানি কিভাবে নেমেছিলেন। ওনার ঘরে গিয়ে ওনাকে বিছানায় বসে দিতেই হরি কাকা এলেন। কাকা, আপনি ওনার খেয়াল রাখবেন, উনি যেন এক পা ঘরের বাইরে না ফেলেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত। আমি কেন? তুমি তো খেয়াল রাখতে পারো বৌমা। হরি কাকার কথা শুনে আমি চুপ করে গেলাম। আর চোখে দেখলাম আদিত্য আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। কিন্তু কেন? কাকা, তোমার বৌমার পড়াশোনা আছে, তার আমার জন্য সময় নেই। আদিত্যের কথাই আমি ওনার দিকে চোখ বড় করে তাকাতেই আদিত্য মাথা নিচু করে ঠোঁট উল্টে ফেলেন বাচ্চাদের মতো। ওনার উপর রাগ দেখাবো না কী করবো আমি বুঝতে পারছি না এই মুহূর্তে। হরি কাকাকে বললাম, তুমি ওর জন্য একটু স্যুপ নিয়ে আসো, আমি খাই চলে যাবো। এরপর আদিত্যের দিকে তাকাতেই দেখলাম আদিত্য হাসছেন। আমি তাকাতেই চুপ করে গেলেন। আমি ছোটো ছোটো চোখ করে ওনাকে জিজ্ঞেস করলাম, মতলবটা কী? হ্যাঁ, আর একটু থাকো না। খুবই আস্তে কথাটা বললেও আমি শুনতে পেলাম, কিন্তু উনি কথাটা
আমার শুনতে দিতে চাইনি বলে ভান করে থাকলাম না শোনার। তাহলে কি ওনারও আমার মতোই অনুভব হয়? আমার যেমন ওনার সাথে থাকতে সময় কাটাতে ভালো লাগে, তেমন কি? ধুর, কীসব যে ভাবছি, নিজে নিজেই এসব ভাবছি আর লজ্জা পাচ্ছি। ধ্যাত। কিছুক্ষণ পর হরিকাকা স্যুপ দিয়ে গেলে আমি সেটাকে ওনাকে খাওয়াতে খাওয়াতে অনেক রকম গল্প করতে থাকলাম। সবশেষে আমি যখন বেরোতে যাব তখন উনি হঠাৎই আমার হাত পিছন থেকে টেনে ধরলেন। ওনার দিকে তাকাতেই উনি বললেন, আমি যে কদিন ভার্সিটি যেতে পারবো না সে কটা দিন খুব সাবধানে থাকবে। জিয়া আর সৌভিক একা তোমাকে পেলে অনেক কিছুই করতে পারে, তাই কোয়েল আর অঙ্কিতের সাথেই থাকবে, বন্ধুর মতো, ঠিক আছে? ওনার শেষের কথাটা শুনে না হেসে পারলাম না। এদিকে উনি আমার হাসি দেখে বাচ্চাদের মতো গাল ফুলালে আমি আরও জোরে হেসে ফেললাম। উনি ফোন হাতে নিয়ে কাউকে ফোন করে বললেন, ম্যাডাম নিচে যাচ্ছে, ওনাকে ওনার হোস্টেলে ঠিকভাবে পৌঁছে দিয়ে তারপর আসবে। আপনার ড্রাইভার থাকা সত্ত্বেও নিজে পাকামি করে ড্রাইভ কেন করলেন এই অবস্থায়? আমার প্রশ্ন শুনে উনি একটা ক্যাবলা হাসি দিলে আমি নিচে চলে আসি। নিচে নামতেই আমার ফোনে মেসেজ আসে, সাবধানে যাবে। হে ভগবান, অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার আর খেয়াল রাখছে উনি আমার। কেন এত খেয়াল রাখছেন আমার? এটা নিয়ে আর না ভেবে আমি হোস্টেলে চলে এলাম। কিন্তু ওনাকে এভাবে একা ছেড়ে আসতে কেন যেন মন চাইছে না।